আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নেটওয়ার্কটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনের খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। প্রথম আলোয় শুরুতে বিপাকে দরিদ্ররা, মধ্যবিত্ত চাপে, চালের মূল্য বৃদ্ধি, 6 মাসে 46% বেড়েছে মোটা চালের দাম, সরকারি কৌশল কাজে আসেনি, নতুন দরিদ্রদের জন্য কর্মসূচি নেই। আরেকটি আছে আলু ভর্ত নাগাল ছাড়া, আলুর দামে রেকর্ড। ডানে আছে অভিমানে ঘর ছাড়া 2 কিশোরী বোনকে ধর্ষণ, নারী নির্যাতন। সারা দেশে 9 জেলায় আরও 11 জনকে ধর্ষণের অভিযোগে 8 জন গ্রেপ্তার, ঘটনার শিকারদের মধ্যে 6 জন অপ্রাপ্তবয়স্ক। নিচে আছে মাস্টার মাইন্ডকে ছুঁতে পারছে না পুলিশ। গাজীপুরে প্রকৌশলী দেলোয়ার হত্যা, পরিবারের সন্দেহ এক ঠিকাদার, এক ওয়ার্ড কাউন্সিলর ও মেয়রের ব্যক্তিগত সহকারীকে। পুলিশ বলছে মাস্টার মাইন্ডকে খুঁজে বের করা কঠিন। সমকাল রেকর্ড উৎপাদন, তবুও সংকট, চাল মজুতদার ও মিল মালিকদের বিরুদ্ধে অভিযান। ডানে বক্স নিউজে আছে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ, রাষ্ট্রপতি স্বাক্ষর, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের গেজেট প্রকাশ। প্রধানমন্ত্রী বললেন পাশবিকতা রুখতেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। নিচে বাদিকে আছে গ্রাম্য সালিসি ব্যবস্থা পক্ষপাত দুষ্ট, নিষ্ক্রিয় গ্রাম আদালত, রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা ও মনিটরিং ব্যবস্থার তাগিদ। কালের কণ্ঠ আন্দোলন, আইনেও কমছে না ধর্ষণ, সিলেটের ঘটনার পর 18 দিনে 82 ধর্ষণ, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার নজির গড়তে হবে, প্রয়োজন মানসিকতার পরিবর্তন, সামাজিক প্রতিরোধ। ডান দিকে আছে 24 ঘন্টায় শিকার 10 নারী। তার ডানে আছে ঢাকায় প্রায় অর্ধেকের শরীরে অ্যান্টিবডি, গবেষণায় গলদ দেখছেন অনেকেই, কম নমুনা পরীক্ষার ফলকে ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বকারী চিত্র বলা যায় না, IEDCR বলছে। যুগান্তর, রায়হানের খুনিদের শাস্তি দাবিতে উত্তাল সিলেট, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, মামলা PBI হস্তান্তর, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ SI আকবর পলাতক। ডান দিকে সিঙ্গেল কলামে আছে রাখাইনে আবারও মিয়ানমার সেনাদের বর্বরতা, নিচে আছে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির। দৈনিক ইত্তেফাক, হার্ড ইমিউনিটিতে ভরসা কত দূর। ডানে সিঙ্গেল কলামে আছে নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে ফ্লোরিডার সমাবেশে ট্রাম্প। নিচে আছে এশীয় প্রশান্ত মহাসাগরে অঞ্চলে বিরোধ বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের। দেশ রূপান্তর, নির্যাতিত সাক্ষীর সুরক্ষা চাই, ধর্ষণ রোধে নতুন আইন কার্যকর, নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হলে আইন আকারে পাশ হবে, অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা হবে। নিচে আছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, পাশবিকতা রুখতে মৃত্যুদণ্ড, ধর্ষকরা হলো পশু, যে কারণে তারা অমানবিক প্রকৃতি দেখায়, কোট আনকোট। পেছনে পাতায় আছে একটি মাস্ক ও স্যানিটাইজার কিনতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে 34 কোটি টাকা। সবশেষে দ্য ডেইলি স্টার, রেপিস্ট আর বিস্টস, PM বলছেন। তার ডানে নিচে আছে IEDCR সার্ভে অন COVID-19, হার্ড immunity in some city areas. Experts think it may be the case but warn against slackening of health rules. মঞ্জু ভাই, আপনি দেখলেন, শুনলেন সবগুলো পত্রিকার শিরোনাম। আমরা প্রথম আলো দিয়ে শুরু করবো আজকে, যেটি আমাদেরকে এখন ভোগাচ্ছে। ধর্ষণের বিষয়টি আমরা আজকে পরে নিয়ে আসবো, যেহেতু গতকালকে একটি অধ্যাদেশ জারি হয়েছে, এটা তারপরে ধর্ষণ চলছে, সেটা একটু পরে আমরা আলোচনা করি। কিন্তু এখন যে বিষয়টি সবাইকেই ভোগাচ্ছে, ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাইকে, সেটি হচ্ছে আমাদের বাজার দর। বিপাকে দরিদ্ররা, মধ্যবিত্ত চাপে, চালের মূল্য বৃদ্ধি, 6 মাসে 46% বেড়েছে মোটা চালের দাম, সরকারি কৌশল কাজে আসেনি, নতুন দরিদ্রদের জন্য কর্মসূচি নেই। এবং যেটা আমরা কখনোই দেখিনি, আমাদের এত বছরের ইতিহাসে আমরা দেখিনি যে আলুর দাম 55-60 টাকার উপরে চলে গেছে, এবং পেঁয়াজের দাম দেখেছি আমরা, কিন্তু আলুর দাম আমার জীবনে প্রথম দেখলাম আমি যে এতটা চড়েছে। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে করোনা এবং বন্যা, এই দুইটা ইস্যু আমাদেরকে একদম নাস্তানাবুদ করে ফেলেছে বলা যায়। বাংলাদেশে অনেকবারই বন্যা হয়েছে, বন্যা, ভূমিকম্প, বিভিন্ন দুর্যোগের দেশ বাংলাদেশ, যেহেতু বদ্বীপের দেশ,
সে কারণে অনেকবারই বাংলাদেশে বন্যা হয়েছে, কিন্তু এক বছরে ৪-৫ বার বন্যা হয়েছে এবং সেই বন্যাটা দীর্ঘস্থায়ী হয়েছে। এই এই রেকর্ড কিন্তু খুবই কম। এবং দেশের বিস্তীর্ণ এলাকা যখন বন্যা প্লাবিত হয় এবং এখন যেটা নতুন শুরু হয়েছে সেটা হলো বন্যার পানি নেমে যাচ্ছে, কিন্তু নদীর ভাঙন শুরু হয়ে যাচ্ছে। বহু মানুষ ঘরহারা হয়ে যাচ্ছে। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকায় যে সমস্ত এলাকায় ফসল হতো, এই ফসলগুলো হচ্ছে না। না হওয়ার কারণে আমরা বাজারে যে সমস্ত সবজি খাচ্ছি, সেই সবজিগুলা ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি নাই। আপনি যেটা বললেন আলুর দাম, আলু নরমালি ৮-১০ টাকা, হার্ডলি ২০ টাকা কেজি। সেই আলু ৫৫ টাকা ৬০ টাকা হয়ে যাচ্ছে। এখন আলু ব্যবসায়ীরা যেটা বলছেন, আলুর দাম আরো বাড়বে। এবং তাদের কাছে তারা যেহেতু ব্যবসা করে, চাষ করে, আলু চাষিরা, আলু ব্যবসায়ীরা ধারণা যে নতুন আলু আসতে, আসতে অনেক সময় লাগবে, আরো সময় লাগবে। যদিও রংপুর এলাকার কিছু অংশে আলু চাষ হচ্ছে, তারা আগাম আলু উঠানোর জন্য চাষ করেছে। কিন্তু সেই আলু আসতে, আসতেও তারা আশঙ্কা করছে, আলু ব্যবসায়ীরা, আলু চাষিরা যারা স্টক করেছে আলু, বিশেষ করে মুন্সিগঞ্জ এলাকার যে সমস্ত চাষিরা স্টক করেছে, তাদের ধারণায় আলুর দাম আরো বাড়বে। এদিকে মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ডিসিদেরকে একটা চিঠি দেওয়া হবে, ৩০ টাকার উপরে কোনো আলু কেউ কিনতে পারবে না বা বিক্রি করতে পারবে না। এরকম একটা চিঠি হয়তো আজকে ডিসিদের কাছে চলে যাবে। আর চালের দাম নিয়ন্ত্রণে সরকার বলছে মিলারদেরকে, মিলাররা বলছে মজুদদারকে, মজুদদাররা বলছে মিলারকে। ত্রিমুখী সন্দেহ, সংশয়, অভিযোগ চালের দামের বিরুদ্ধে। সব মিলিয়ে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো দেশের কোথাও কোনো সেক্টরেই আসলে নিয়ন্ত্রণ নেই কারোরই। ব্যবসায়ীদের কাছে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত, কোনো কিছুই ব্যবসায়ীরা মানছে না, এবং মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত কার্যকরী করতে পারে এই যে ব্যবসায়ীরা মনেও করছে না। আর মাঠ পর্যায়ে যারা খুচরা বিক্রেতা, বিভিন্ন মাঠে ঘাটে বাজারে যারা বিক্রি করে, তারা মনে করে যে বেশি দামে কিনছে, বেশি দামে বিক্রি করছে, তাদের তো কিছু করার নেই। এরকম একটা অবস্থা যাচ্ছে। বাজার মনিটরিং এর কথা বলা হচ্ছে, ভোক্তা অধিকার থেকে শুরু করে এবং একটা দুইটা সংস্থা এবং সংশ্লিষ্ট ডিসি অফিস, ইউএনও অফিস বাজার মনিটরিং করে, কিন্তু একজন দুইজন লোক বা একটা দুইটা টিম এত বড় বাজার ব্যবস্থাপনায় বাজার মনিটরিং কোথায় যাবে, কি করবে? একজন দুজনকে শাস্তি দিবে, একজন দুজনকে জরিমানা করবে, সেই জরিমানার তো প্রভাব সারা দেশে পড়ছে না। সারা দেশে পড়ছে না, এই জন্য যেই খুচরা বিক্রেতা বেশি দামে কিনে নিয়ে আসছে তার পক্ষে তো কম দামে বিক্রি করা সম্ভব না। আর যে বাজার থেকে, যে আড়ত থেকে সে বেশি দামে মাল নিয়ে আসছে, সেই আড়তকে তো কেউ কিছু বলছে না। সেই আড়ত তো তার মূল্য, তার পণ্য তার ঠিক মতোই বিক্রি করছে। মোট কথা হলো কেউ কাউকে মানছে না, কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না, কেউ কাউকে মনে করছে না যে তার অধীনে অথবা তার কোনো মনিটরিং, মন্ত্রণালয়ের মনিটরিং, সরকারের কোনো মনিটরিং কোনো কিছুতেই কাজ করছে না, এবং সরকারের কোনো মনিটরিংকে কেউ কোনো গুরুত্বও দিচ্ছে না। এই গুরুত্বহীনতার দেশে পরিণত হওয়ার কারণে আমরা আজকে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ত্রাহি অবস্থা। ধনীদের অবস্থাও আজকে বলা যায় যে টাকা থাকলেই সবকিছু করা যায়, সেই অবস্থাটাও কিন্তু নেই এখন। তাদেরকে এখন আস্তে আস্তে কিন্তু এটা ছুটছে আর কি। আগে যেরকম তারা সবকিছুর ঊর্ধ্বে থাকতেন আর কি। আমাদের দেশে দুই ধরনের ধনী আছে। এক ধরনের ধনী যারা বাপদাদার আমল থেকে ব্যবসা করে এবং বিভিন্ন ভাবে নিজেদেরকে ধনী এবং অভিজাত ফ্যামিলি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সমাজে, এই ধনী। আর গত 10-15 বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে ধনী হয়েছেন, দুই রকম ধনী। এবং দুই রকম ধনীরই এখন টান পড়েছে, কিন্তু তারা সবাই কিন্তু ধনী, গরিব, মধ্যবিত্ত সবাই কিন্তু ত্রাহিতে এই অবস্থা। এই অবস্থা পরবর্তী আমার ব্যক্তিগত মতামত হলো বন্যা পরবর্তী ফসল উৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের এই ত্রাহিতেই অবস্থার মধ্যে থাকতে হবে। কারণ যেই করলা 90 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে, নতুন বাজারে করলা না আসলে আপনি করলাটা কম দামে খেতে পারবেন না। আপনার লাউয়ের উৎপাদন যদি না হয়, তবে আপনি বাজারে লাউ না একই অবস্থা, সব ফসলের একই অবস্থা। আর এর মধ্যে আপনি যেটা বলছিলেন যে মনিটরিং এর বিষয়টা, এর মধ্যে কিন্তু বোতলজাত তেলের দাম কিন্তু মিল মালিকরা 5 টাকা করে বাড়িয়ে দিয়েছেন, কারো কোনো বিকারই নেই। এটা কোনো তেমনভাবে নিউজও হয়নি। আগে কিন্তু 1-2 টাকা বাড়লেই অনেক ধরনের, মানে এখন এমন অবস্থা হয়েছে যে কে কোন দিকটা কি বাড়িয়ে নিচ্ছে সেটা আসলে দেখার কেউ নেই। আর মানুষও এখন অনেকটা মানে কি বলবো, বোধহীন হয়ে গেছে আসলে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে
কোনো জিনিসের দাম 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা বাড়লেই কিন্তু পুরা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অপরাধ প্রতিরোধ তৈরি হয়। আর আমাদের এখানে 20 টাকা, 25 টাকা, 50 টাকাও বাড়ে, কারো কোনো মানে রেসপন্স নেই, কেউ কিছু বুঝতেও পারে না। এবং আমরা যারা ভোক্তা, যারা কিনে খাই, আমাদের কিছু করার নাই, কারণ বাজারে 50 টাকা বেড়ে গেছে, কি করব, খেতে হবে, সে কারণে খাওয়া। এরকম একটা সান্ত্বনা নিয়ে আমরাও কিন্তু 50 টাকার জিনিস 100 টাকায় কিনে নিয়ে আসি। কিন্তু বাজার যারা নিয়ন্ত্রণ করবে, যাদের নিয়ন্ত্রণে বাজার থাকবে, যারা তদারকি করবে, তারা তো তদারকি করে পারছে না। কার বিরুদ্ধে কে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণহীনতার অবস্থায় কিন্তু বাজার থেকে শুরু করে সব জায়গায় চলে গেছে। এইটা আসলে নিয়ন্ত্রণে রাখার মতো অবস্থার মধ্যে গভর্নমেন্টের যে অথরিটি, সেই অথরিটি কাজ করছে না। না, বাণিজ্য মন্ত্রণালয় আমরা তো করোনার ক্ষতি মোটামুটি কাটিয়ে উঠছি, যে রিপোর্ট হচ্ছে নানাভাবেই আসছে, বাংলাদেশ আস্তে আস্তে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এই যে আমাদের 5 দফা বন্যা হলো, তারপরে যে আমাদের শাকসবজিতে, আমাদের খাদ্যপণ্যে একটা টান পড়বে, সেটা নিয়ে তো আমাদের একটা মাস্টার প্ল্যান থাকা উচিত ছিল। এবং এইটা তো একটু দীর্ঘমেয়াদী হবে। ফসল তো হুট করে আজকে লাগালাম কালকে ওঠানো সম্ভব না, তাই না? উচিত ছিল, কিন্তু আমরা এই যে আপনি বলছেন, আমি বলছি, আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এই বোধটা জন্ম নিয়েছে যে এটা উচিত ছিল। কিন্তু যারা এই কাজটা করবে, যা তাদের মধ্যে তো এসে উচিত অনুচিত বিষয়টি তারা চিন্তা করে রাখে নাই। আমরা চিন্তা করেছি যে বন্যা পরবর্তী ফসল উৎপাদন না হওয়া পর্যন্ত এই অবস্থার কোনো রকম উন্নতি হবে না, এটা আমাদের ধারণা হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি এটাই প্র্যাকটিক্যাল অবস্থা। কারণ শাকসবজি বিদেশ থেকে আপনি অনেক কিছু আনতে পারেন, আপনি ভারত থেকে, মিয়ানমার থেকে পেঁয়াজ আনতে পারেন, কিন্তু শাকসবজি তো আর আপনি মিয়ানমার থেকে, ভারত থেকে আনতে পারেন না। শাকসবজি উৎপাদন করা, দেশের যে অঞ্চলটার মধ্যে বন্যা হয়নি, সেই অঞ্চলটার মধ্যে দ্বিগুণ উৎপাদন কিভাবে করা যায়, কিভাবে এই মাটিকে, যে নিমজ্জিত হয়নি, এই মাটিকে কিভাবে ব্যবহার করা যায়, আরো বেশি ফসল কিভাবে ফলানো যায়, যে জমিগুলা পতিত পড়ে আছে সেই জমিগুলাতে দ্রুত ফসল উৎপাদন করে, দ্রুত শাকসবজি উৎপাদন করে কিভাবে এটা বাজারে দেওয়া যায়। এই যে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ের একটা মনিটরিং, তৃণমূল পর্যায়ের যে একটা ব্যবস্থাপনা, এইটা তো আমরা চিন্তাই করি নাই। আমাদের দূরদর্শিতার অভাব। আমরা মনে করেছি বন্যা আসছে, আজকে আসছে, 15 দিন পরে পানি চলে যাবে, কিন্তু সেটা যে 2 মাস 3 মাস লেন্দি করবে, সেটা আমরা ভাবতে পারি না। এবং যারা ভাবার, যাদের কাছে বন্যা পূর্বাভাস আগেই থাকে, তারাও এটা ভাবে নাই। সেই মন্ত্রণালয় এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়কে দুষছে। তো কৃষি মন্ত্রণালয় বলছে, কিন্তু আমার যতটুকু মনে পড়ে, আমাদের আবহাওয়া অধিদপ্তর বন্যা পূর্বাভাস কেন্দ্র, তারা কিন্তু সঠিক পূর্বাভাসটি দিয়েছেন। তারা কিন্তু বলেছিলেন যে আরো কয়েক দফা বন্যা হতে পারে, এবং তারা কিন্তু আগাম সতর্কবার্তা দিয়েছিলেন। কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক, তারাই আসলে সেগুলোকে আমলে নেননি, এবং যার ফলে এখন মানুষকে সাফার করতে হচ্ছে। এক এক মন্ত্রণালয়ের এক এক রকম সিদ্ধান্ত, এক এক রকম বক্তব্যের কারণে আবহাওয়া পূর্বাভাসে কি বলেছে সেটা কারো গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সেটাই সবাই তো আসলে নিজের মতো চলেন। শেষ পর্যন্ত যখন আমাদের একেবারে বিপদটা সামনে আসে, তখনই আমরা আসলে নড়াচড়া শুরু করি। যাই হোক, আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে পারি। সবচেয়ে আলোচিত যে বিষয়টি এখন পুরো বাংলাদেশকেই আন্দোলিত করছে, ধর্ষণ বিষয়টি। প্রথম আলো বলছে, অভিমানে ঘর ছাড়া 2 কিশোরী বোনকে ধর্ষণ, নারী নির্যাতন। সারা দেশে 9 জেলায় আরও 11 জনকে ধর্ষণের অভিযোগে 8 জন গ্রেপ্তার। ঘটনার শিকারদের মধ্যে 6 জন অপ্রাপ্ত বয়স্ক। এটা হচ্ছে নতুন কিছু ডাইমেনশন আসছে এখন, আবার অপ্রাপ্ত বয়স্করা এসবে জড়িয়ে পড়ছে। আসলে কোন দিকে যাচ্ছে সমাজ আমরা বলতে পারছি না। কালের কণ্ঠ বলছে, আন্দোলন আইনও কমছে না ধর্ষণ। সিলেটের ঘটনার পর 18 দিনে 82 ধর্ষণ। বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হওয়ার নজির গড়তে হবে। সেটা তো আমরা বলি, প্রয়োজন মানসিকতা পরিবর্তন, সামাজিক প্রতিরোধ ইত্যাদি ইত্যাদি। জি, এই বিষয়টা আসলে সারা বাংলাদেশেই হচ্ছিল। যখন সিলেট এবং বেগমগঞ্জের ঘটনা যখন ঘটলো, তখন কিন্তু এটা মিডিয়াতে প্রচার হওয়ার কারণে প্রতিদিনই আমাদের মাঠ পর্যায়ে যে রিপোর্টাররা কাজ করে, যে প্রতিনিধিরা কাজ করে, তারাও ওই খবরগুলো বেশি দেওয়ার কারণে, আমরা এই খবরগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে এই খবরগুলো এখন গুরুত্ব বেশি পাচ্ছে কিন্তু। এবং সেটাকে কেন্দ্র করে আন্দোলন করে আজকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নতুন প্রজ্ঞাপন জারি হলো, যে প্রজ্ঞাপনটা পরবর্তীতে হয়তো আইন হিসাবে আসবে, জাতীয় সংসদে পাশ হবে। এই অবস্থায় আমাদের যে সারা দেশের যে অবস্থা, আপনি দেখবেন যে যারা দর্শনের সাথে জড়িত, এই যে সোসাইটিটা, যেই যারা দর্শক হিসাবে এখন আমাদের কাছে পরিচিত হয়ে যাচ্ছে, তারা কিন্তু আপনি দেখবেন যে একদম রুট যদি চিন্তা করেন, প্রত্যেকে কিন্তু
গত 10-12 বছরে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা ও পাতি নেতা, প্রশ্রয়দাতা এই জাতীয় অবস্থায় তারা চলে গেছে। কোনো অপকর্ম সারা দেশে, দর্শন থেকে শুরু করে কোনো অপকর্ম সারা দেশে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া করা সম্ভব না। সাধারণ মানুষ যে কোনো রাজনীতি করে না, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো বড় ভাই নেই, যাকে স্থানীয় এমপি, স্থানীয় মন্ত্রী, চেয়ারম্যান বা কোনো রাজনৈতিক দলের নেতা যাকে চিনে না, সে কিন্তু কোনো অপকর্মে জড়াতে পারে না। কারণ সে জানে যে এই অপকর্ম করলে সে যদি ধরা পড়ে, হয় তাদের জরিমানা হবে, না হয় তাকে জেল খাটতে হবে। এই চিন্তাটা কিন্তু তাদের মাথায় আছে। আর যাদের রাজনৈতিক বড় ভাই আছে, যারা রাজনৈতিকভাবে নিজেরা বাহিনী গঠন করেছে, যারা নিজেরা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে, নেতা হয়ে উঠেছে। আপনি দেখেন গত 10-12 বছরে বাংলাদেশে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে, বাংলাদেশে যদি নেতার, আপনি যদি বলেন যে নেতা তৈরির জন্য একাডেমি করা যায়, সেটা গত 10-12 বছরে যে পরিমাণ নেতা হয়েছে, এরকম নেতা এর আগের বাংলাদেশের আরো 40 বছর সময়ের মধ্যে এত নেতা তৈরি হয়নি। এই নেতা তৈরি হয়েছে তার কারণ হলো যে নির্বাচন করার জন্য যে গণতান্ত্রিক মূল্যবোধ থাকতে হয়, গণতন্ত্রের প্র্যাকটিস থাকতে হয়, এই প্র্যাকটিস না থেকে নেতা তৈরি করেছে নিজেদেরকে বিজয়ী করার জন্য, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটা বাহিনী লাগে। প্রত্যেক এমপি অথবা রাজনৈতিক দলের নেতাদের একটা বাহিনী লাগে। সেই বাহিনীটা তৈরি হওয়ার কারণেই নেতা তৈরি হয়েছে, রাজনৈতিক নেতা তৈরি হয়নি। এরা দলীয় ব্যক্তির একটা নির্দিষ্ট এমপি, মন্ত্রী, স্থানীয় মাঠ প্রশাসনের যে সমস্ত স্থানীয় প্রশাসনে আছে, যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তাদের একটা বাহিনী লাগে। সেই বাহিনী তৈরি করেছে অনেক নেতা। এই নেতা আমাদের প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতা যারা, তাদের ইমেজকে শেষ করে দিচ্ছে। তাদের ইমেজ শেষ করে দেওয়ার কারণে আজকে যারা 30 বছর, 40 বছর, 50 বছর রাজনীতি করে যারা নেতা হয়েছে, তাদের ইমেজকে, তাদের ভাবমূর্তিকে 8-10 বছরের গুন্ডামি করে, বদমাইশি করে যারা নেতা হয়েছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। এখন সাধারণ মানুষের মধ্যে নেতা মানেই হলো এই নেতাগুলোর চোখে ভাসে, যারা বদমাইশি করে, যারা ধর্ষণ করে, যারা লুণ্ঠন করে, যারা কালোবাজারি করে, এদেরকে সাধারণ মানুষ এখন নেতা মনে করে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে। আর যারা 20 বছর, 25 বছর, 30 বছর রাজনীতি করে মাঠ পুড়িয়ে, ঘাট পুড়িয়ে, নিজের ধন সম্পদ সব শেষ করে, একদম মাঠ থেকে জন্ম নিয়ে মাঠের রাজনীতি থেকে শুরু করে বড় হয়েছে, সেই মানুষগুলো এখন লজ্জায় মুখ ঢাকতে শুরু করেছে। আচ্ছা, এখন এই অবস্থায় আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। এই গতকালকে যেটা হলো যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গেজেট হলো, এরপরে আইন হবে, আপনার কাছে মনে হয় কি এটা আসলে যারা ধর্ষক বা যাদের এই প্রবৃত্তি আছে তাদের মধ্যে আসলে কোনো ধরনের ভীতির সঞ্চার করবে বলে মনে হয় আপনার কাছে? এটার মধ্যে কোনো ভীতি সঞ্চয় হয় যতক্ষণ পর্যন্ত না এই আইনের কার্যকরী কোনো রেজাল্ট পাবে মানুষ, ততক্ষণ পর্যন্ত এই আইনের কার্যকরী হবে না। আরেকটা বিষয় হলো, এই আইনটা হওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে এতদিন পুলিশ ইয়াবা এবং মাদক পকেটে ঢুকিয়ে বাণিজ্য করত, এখন পুলিশ এই ধর্ষণ মামলার আসামি সাজিয়ে এখন একটা নতুন বাণিজ্য করবে। সে কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে এই আইনের যেন অপব্যবহার না হয়। প্রত্যেকটা আইনের তো আসলে অপব্যবহারটাই আমাদের দেশে প্রথম শুরু হয়, এটা তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। প্রকৃত দর্শনকারীদের না ধরে এই দর্শন মামলার আসামি করে কোনো নিরপরাধ মানুষকে যেন পুলিশ এই মামলায় ফাঁসিয়ে ফায়দা লুটতে না পারে। কারণ যেহেতু মৃত্যুদণ্ডের আইন, এই আইনে একটা মামলার একটা আসামি হলে তো লাখ টাকার কমে পুলিশ রফা দফা করবে না। সে কারণে পুলিশ যেন এই আইনটাকে অপব্যবহারের দিকে না নিয়ে যায়, সেটা খুব সতর্ক মনিটরিং রাখতে হবে, খুব সতর্ক মনিটরিং রাখতে হবে। দেখা যায় ভবিষ্যতে কি দাঁড়ায়, নিশ্চয়ই এটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে, তর্ক বিতর্ক হবে, অনেক কিছু হবে। আমরা একটি বিরতি থেকে যাব, তারপরে আপনার কাছে আবার অন্য কয়েকটা প্রসঙ্গ নিয়ে ফিরে আসবো। দর্শক, সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। প্রিপারেশন নিচ্ছে, যে সবাইকে বলা হচ্ছে যে দ্বিতীয় ধাপ আসবে, সবাই যেন সতর্ক থাকে। ইতিমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার মতো দেশে দ্বিতীয় ধাপ কিন্তু চলছে।
এবং কানাডায় কিন্তু প্রচুর বেড়ে গেছে, অস্ট্রেলিয়াতে প্রচুর বেড়ে গেছে, মালয়েশিয়াতে প্রচুর বেড়ে গেছে। এই দ্বিতীয় ধাপের পর্যায়ে তারা চলে গেছে কিন্তু। তা আমরা ওই সমস্ত দেশের তুলনায়, ওই সমস্ত দেশের যে মেজার, সেই মেজারের তুলনায় আমাদের দেশের মেজার কিন্তু খুবই নগণ্য। তো ওই সমস্ত দেশে যদি সতর্ক অবস্থা থাকতে পারে, তো আমাদের দ্বিতীয় ধাপ যখন আসবে তখন কিভাবে আসবে, আমরা কে ভালো থাকবো, কে আক্রান্ত থাকবো, কতটা হাসপাতালে চিকিৎসা নিতে পারবো, এটা কিন্তু বলা এবং বোঝা খুব মুশকিল। তবে একটা বিষয় হলো যে আমাদের রাস্তাঘাটে বের হলে মনে হচ্ছে মানে আমরা ভুলেও বুঝতে পারবো না যে এটা একটা করোনা আক্রান্ত দেশ। কারণ যেভাবে মানুষ চলাফেরা করছে, যেভাবে মানুষের সব সব জায়গায় মানুষের যেভাবে মাস্ক নাই, শারীরিক দূরত্ব, নিরাপত্তা তো দূরের কথা, বলা হচ্ছে যে মাস্ক ব্যবহার করলেই 95% মানুষ ভালো থাকতে পারবে। জি, সেই মাস্কটা ব্যবহার করে মুখের নিচে ঝুলিয়ে রাখে। মনে হচ্ছে যেন এটা একটা মাস্ক ব্যবহার, মুখের নিচে ঝুলিয়ে রাখা, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু মাস্কটা ব্যবহার করে সেটা মুখ এবং নাক ঢাকতে হবে, এবং সেটা ভালো করে ঢাকতে হবে। এটা হলো স্বাস্থ্যবিধি। এটা যে কেউ মানছে না। কাউকে বলে যে ভাই আবার মাস্ক কোথায়, তো মাস্ক তো আছে, কোথায়, মুখের নিচে ঝুলিয়ে রাখা। এটা একটা মারাত্মক ভাবে আমাদেরকে হুমকির মুখে অথচ ফেলে আমাদের দিচ্ছে। কিন্তু একটা কঠিন কঠোর আইন আছে এ সম্পর্কিত, কিন্তু আমরা সেটা কিন্তু আমরা আজ যদি পর্যন্ত আমরা দেখিই নাই। আমরা যদি করোনার জন্য না, শুধু আমরা যদি মাস্ক দিয়ে মুখ এবং নাক ঢেকে রাখি, তো আমাদের দেশে যে আবহাওয়া, যে ধুলাবালি, এর থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি। জি, এবং এর থেকে বেঁচে আমাদের যে বক্ষব্যাধি রিলেটেড যে সমস্ত অসুখ বিসুখ আছে, এবং সর্দি কাশির যে সমস্ত অসুখ বিসুখ আছে, এর থেকেও কিন্তু সেগুলো থেকে আমরা আমরা মুক্ত থাকতে পারি। মুক্ত থাকতে পারি, বেঁচে যেতে পারি। জি, কিন্তু সেটাতে মাস্ক ব্যবহারের দুই ধরনের উপকারী কিন্তু আছে। আমার মনে হয় সেকেন্ড ওয়েভকে সামনে রেখে সরকারের একটু কঠোর হওয়া দরকার। রাস্তাঘাটে মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর একটু কঠোর হওয়া দরকার, যে মাস্ক ছাড়া কাউকে দেখলে একটু হলো জরিমানা করা দরকার। 1,00,000 টাকা, 50,000 টাকা জরিমানা আসলে সম্ভব না, কিন্তু যেটা সম্ভব 50-100 টাকা হয়তো জরিমানা যদি করে, তাহলে হয়তো আমাদের যে কোনো ইস্যুতে যে কোনো একটা আইন হয়ে যায়, যে কোনো একটা বিষয় হয়ে যায়, জরিমানা হবে, মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট নামবে, এই আলোচনা হয়। যখন এটা শিথিল হয়ে যায় তখন সবকিছু আগের জায়গায় চলে যায়। সেটাই সমস্যা হচ্ছে, সেটাই আসলে আমাদের স্বাভাবিক কোনো কিছু থাকে না। জি। আমাদের আরো কয়েকটা বিষয় ছিল, একটু দেখি ছোট করে আলোচনা করতে পারি কিনা আমরা। দৈনিক যুগান্তর যেটা বলছে, রায়হানের খুনিদের শাস্তির দাবিতে উত্তাল সিলেট, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টের রিট, মামলা পিবিআই স্থানান্তর, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ SI আকবর পলাতক। কক্সবাজারের টেকনাফে এত বড় একটি ঘটনা ঘটে গেল, পুরো দেশকে নাড়িয়ে দিল সিনহা হত্যাকাণ্ড। তারপরেও এই ধরনের আরেকটি হত্যাকাণ্ড 10,000 টাকার জন্য মেরেই ফেললো। এই হত্যাকাণ্ডটা হচ্ছে, আপনি যদি মাঠ পর্যায়ে যান, যতগুলা পুলিশ ফাঁড়ি আছে সবগুলা পুলিশ ফাঁড়ি হলো অপরাধের আখড়া। এবং সবগুলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যেভাবে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়, এবং বলা হয় যে স্থানীয় সাধারণ মানুষ বলে, স্থানীয় গণ্যমান্যরা বলে যে পুলিশ ফাঁড়ি হওয়ার আগে আমরা ভালো ছিলাম, ওই এলাকায় মাদক ছিল না। কিন্তু পুলিশ ফাঁড়ি যখন হলো তখন শতকরা 90% পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে অভিযোগ হলো পুলিশ ফাঁড়ির নেতৃত্বে, পুলিশ ফাঁড়ির পৃষ্ঠপোষকতায় ওই এলাকায় মাদক এসেছে। এবং পুলিশ ফাঁড়িগুলা করা হয়েছে ভালোর জন্য, কিন্তু কাজ হচ্ছে খারাপ। পুলিশ ফাঁড়িগুলা নির্যাতনের একটা টর্চার সেল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এক সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলকে টর্চার সেল, হলের বিভিন্ন রুমকে টর্চার সেল মনে করতাম, শুনতাম। এবং পরবর্তী সময়ে আমাদের পরেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের হলের বিভিন্ন রুমগুলাকে টর্চার সেল হিসাবে আমরা নিউজও করেছি। এটা এটা পরিচিতও আছে। বাংলাদেশের যতগুলো পুলিশ ফাঁড়ি আছে তার 90% পুলিশ ফাঁড়ি হলো সাধারণ মানুষের জন্য টর্চার সেল। টেকনাফেও কিন্তু সেই পুলিশ ফাঁড়ির ইনচার্জই কিন্তু এটা করেছে, পুলিশ ফাঁড়ি। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা পুলিশ ফাঁড়ির একজন ইনচার্জ থাকে। সেই ইনচার্জরা মনে হয় যেন থানার ওসির মতো মানুষের সাথে ব্যবহার করে, এবং তাদের আচার আচরণও ঠিক একই রকম। এখানে ইনচার্জ SI আকবর, জি, আকবর সেই ইনচার্জকে, থানা, সেই পুলিশ ফাঁড়িকে থানার মতো ব্যবহার করতো। এই খবরের কাগজে আমরা নিউজ করেছি, এবং ওইখানকার মানুষও সেটা মনে করে। তার যে চলাচল, তার যে চলাফেরা, সাধারণ মানুষের সাথে তার যে ব্যবহার, মনে হয় যেন একজন থানার ওসির সাথে ওসি সাধারণ মানুষকে। ভাই আমাদের শেষ করতে হবে, আমাদের সময় শেষ হয়ে আসছে। তো এখন কি করা উচিত, আসলে কি করা উচিত? এইভাবেই চলবে? একটা করে ঘটনা ঘটবে, পুরো দেশ উত্তাল হবে, তারপরে তার বিচার হবে, এইভাবেই চলবে? এই প্রত্যেকটা থানার যে ইনচার্জ এবং পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ, তাদের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে
ট্রান্সফারের ব্যবস্থা থাকা উচিত, যে একটা একটা এসআই একটা পুলিশ সে ফাঁড়ির যেখানে মধ্যে 3 সে বছর নতুন থাকবে। যেখানে যাবে সেখানেও তো একই কাজ করবে সে। হ্যাঁ, তাকে এখন এখন বসে রয়েছে, মুশকিল হলো যে কাকে রেখে আপনি কাকে শুদ্ধ করবেন। যদি মানে আমার যদি সন্দেহ হয় যে টোটাল টিমের মধ্যেই এই অবস্থা আছে, তো কার প্রতি আমার আস্থা থাকবে? কিন্তু সেইখানে তবে ভালো সেখানে ভালো পুলিশ তো বহু তাদের জন্য আছে। তাদের জন্য তো আসলে কঠোর শাস্তির ব্যবস্থা নাই। তাদের শাস্তির ব্যবস্থা কঠোর হচ্ছে বদলি করা অথবা ক্লোজড করা, এই তো, যার ফলে হ্যাঁ, তারাও তো নিবৃত হচ্ছে কঠোর না। জি শাস্তির ব্যবস্থা যদি থাকতো, তবে এই পুলিশ বাহিনীতে যেই ভালো মানুষগুলো আছে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হতো, বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হতো। জি জি এই যে আপনি নিশ্চয়ই। যেটা বললেন ক্লোজ করা অথবা তাকে বদলি করা, এইটা হলো পানিশমেন্ট তাদের জন্য। না, এখানে আমরা কঠোর শাস্তির বিধান দেখতে চাই। ধর্ষণের ক্ষেত্রে যেরকম দেখতে আমরা চাই। দেখলাম, নিশ্চয়ই আমরা দেখতে চাই এখানেও যে দেখতে চাই যে আমরা যে বিনা দেখতে বিচারে চাই এবং বিনা কারণে মানুষ মারলে তারও এই ধরনের কঠোর শাস্তি হয়। এটা আমরা আসলে দেখতে চাই। আমার মনে হয় পুলিশ বাহিনী অবিলম্বে সেই দাবিও দেশ জুড়ে উঠবে। জি মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আসলে আর আলোচনা করতে পারছি না, আমাদের নিউজের সময় হয়ে গেছে। আপনাদের সঙ্গে ভবিষ্যতে আবারও আবার দেখা হবে আশা করি, এবং কথা হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছে। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 15 ও শুক্রবার সকাল 10টা 10 আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।